আজকেও এখনকার জগৎ সহজে ছাড়তে চায় না স্যার। হ্যাঁ, আজকেও মনে হচ্ছিল যে হয়তো ক্লাস নেব না, ভিডিও বানিয়ে দেব। তারপরে মনে হলো যে লং অ্যাবসেন্স আসলে এটা ঠিক না, এই জন্য শুরু করলাম। ওকে, আমরা আজকেই সরাসরি চলে যাই ডিরেক্ট। আরেকটা ঘোষণা দেই, তোমরা অলরেডি হয়তো আমাদের পাবলিক গ্রুপ থেকে জেনে গেছো অনেকেই, সেটা হলো যে আমরা আগামী 9 তারিখ, সরি, আগামী 3 তারিখ শুক্রবার থেকে 9 তারিখ পর্যন্ত এই 7 দিন আমরা একটানা আমাদের গ্রুপে 50,000, তোমাদের সদস্য সংখ্যা তোমরা প্রায় 50,000 হবে। সো সেই উপলক্ষে ইভেন আমাদের আগামী হয়তো 2 মাস বা 3 মাসের মধ্যেই ইউটিউব চ্যানেলেও প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবার, তোমরা আর কি সাবস্ক্রাইব যারা করেছো। সো এই দুইটা মিলে একটা আয়োজন। শুধু এটাও না, আমাদের পেজ অন্যান্য গ্রুপ মিলে প্রায় তোমাদের সংখ্যা প্রায় হচ্ছে 1.5 লক্ষ, 1,80,000-এর মতো। সো এই সবার এই জয়নিং উপলক্ষে একটা সেলিব্রেশন আর কি। তো মোস্তাফিজ, তুমি তোমার ইয়েটা অফ করো, মাইক্রোফোনটা। ওকে স্যার। আচ্ছা, শারমিন আক্তার, তুমি অফ করো। আচ্ছা, থ্যাংক ইউ। সো ওইটার ব্যাপারে একটা আর কি ঘোষণা দিচ্ছি যে ওইটা আমরা 3 তারিখ থেকে শুরু হবে। এটা আমরা এই উইকে করতে পারতাম বা করতাম, বাট এটা যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা চলছে, 30 তারিখ পর্যন্ত ওদের পরীক্ষা হবে। 3 তারিখ থেকে ওরা যে এটা যদি করি তাহলে সবাই অংশগ্রহণ করতে পারবে, সেজন্য। সো 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অলরেডি আমি ঘোষণা দিয়েছি, তোমরা হয়তো দেখেছো যে আমাদের কি কি থাকছে। আর তোমরা হয়তো এইখানটায় দেখেছো। আমি তোমাদেরকে একটু দেখিয়ে আসি, কারণ অনেকেই আছো যে এই গ্রুপটাতে হয়তো ওইভাবে ফলো করো নাই। আচ্ছা, এইটা আজকে বারবার হচ্ছিল। আচ্ছা, ওইখানে আমরা প্রতিদিন কিছু কুইজ দিব। সেই কুইজ থেকে একটা প্ল্যান আছে যে প্রতিদিন 5 জনকে আমরা ওই কুইজের বিজয়ী যারা হবে তাদের ভেতর থেকে মানে হয়তো বিভিন্ন ভাবে আর কি, যেভাবেই হোক আমরা সিলেকশন করবো এবং সেই 5 জনকে আমরা একটা নির্দিষ্ট অঙ্কের ফ্লেক্সি লোড দিব। এটা জাস্ট গিফট। আর এছাড়া আমাদের 7 দিনে 7টা কর্মসূচি রয়েছে, যেমন ধরো রচনা প্রতিযোগিতা, বাংলা ইংলিশে, তারপর ইংলিশে কবিতা রচনা, তারপরে আর রয়েছে ধরো, এখনো ওপেনই হয়নি, বাপরে বাপ, ফেসবুকের এই জিনিসটা আমার এত বিরক্ত লাগে, মাঝে মাঝে এই সমস্যাটা করে। ফেসবুক ধীরে ধীরে অনেক ভারী হয়ে গেছে তো, যার জন্য অনেক সমস্যা। এই যে এই পোস্টটা, যেমন এখানে তোমরা যদি খেয়াল করো যে ইংলিশ লিটারেচার থেকেই সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বলতে ওই যে ব্রিফ কোশ্চেন তোমরা যেগুলো পড়ছো সেগুলোর ভেতর থেকেই সাধারণ জ্ঞান থাকবে। এরপরে বিসিএস এর যে কোশ্চেনগুলো হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরে বিজ্ঞান, তারপরে সাধারণ জ্ঞান, এইগুলো থেকে 30 মার্কের হয়তো 5টা 5টা করে এরকম থাকতে পারে, এরকম একটা হবে। তারপরে স্পোকেন ইংলিশ কন্টেস্ট, মানে হচ্ছে তোমরা তোমাদের স্পোকেন ইংলিশটাই তোমরা ভিডিও করে বা শুধুমাত্র অডিওটাও যদি পাঠিয়ে দাও, গ্রুপে পোস্ট করো, তারপরে সেখান থেকে বাছাই করে যে ভালো করবে তাকে আমরা গিফট দেবো। লিসনিং, ঠিক লিসনিং এর ক্ষেত্রেও আমরা এটা করব, এটা একটা অডিও বা ভিডিও পাঠিয়ে দিলাম, সেটা তোমরা শুনে ওইটাতে কি বলা হচ্ছে সেটা আবার তোমাকে মানে ভিডিও করে বা অডিও করে পাঠিয়ে দিতে হবে, বা লিখে তুমি যেভাবে পাঠাও না কেন।
তারপর ক্লাউড স্কুল সম্পর্কিত তোমার কোনো মজার অভিজ্ঞতা, বা তুমি কিভাবে ক্লাউড স্কুলগুলোতে জয়েন করলা, প্রথম কিভাবে শুনেছিলা, কিভাবে তুমি এটার সাথে পরিচিত হলা, সেই বিষয়ে আর কি তোমার কোনো এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করবে, এরকম যার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ভালো হবে, ক্যাচি। এই ক্ষেত্রে একটা বিষয় থাকতে পারে, অনেকেই এখানে মিথ্যা কথাও বলতে পারে কিন্তু এটাও, এই মিথ্যা কথা বলাটাও আর কি এক ধরনের ক্রিয়েটিভিটি। তুমি মিথ্যা কথা বললেও সমস্যা নেই, এটা অন্যরা তো ভাবছে যে না ঠিক আছে সত্যি কথা বলছে, তো এটা হতে পারে। এই যে তোমার মিথ্যে বলাটাই একটা মজার ঘটনা। সো এটাও একটা দারুণ ভিডিও করে দিতে হবে। এটা ভিডিওতে তোমাকে দেখাতে হবে না, হয়তো তুমি ভিডিও করে তুমি ক্যামেরার সামনে থাকলা, বাট ব্যাক ক্যামেরা যেটা সেটা ইউজ করলা, এভাবে তুমি ভিডিও করে দিতে পারো। এরপর রচনা প্রতিযোগিতা, এখানে হয়তো বাংলা ইংলিশ দুটাই রাখবো, রম্য রচনা প্লাস ইংলিশ কবিতা রাইটিং এর যে প্রতিযোগিতা এটাও থাকবে। এবং তুমি একা ইচ্ছা করলে সবগুলোতেই জয়েন করতে পারবে, 7 দিনে 7টা হবে, তো 7টাতেই তুমি জয়েন করতে পারবে। তো এই জন্য আমরা এই প্রতিটা সেকশনের জন্য একটা করে পুরস্কার রেখেছি, যাতে করে হচ্ছে যেহেতু তোমরা 7 দিনে 7টা আমরা দিচ্ছি সেজন্য। তারপরে এই যে প্রতিদিনই কিছু কুইজ থাকবে। তো এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখিও, রেখে অংশগ্রহণ করিও। আর আমি বলবো যে এই পোস্টটা তোমরা একটু শেয়ার করিও, যাতে করে তোমাদের অন্য যে বন্ধু বান্ধবগুলো রয়েছে তারা একটু জয়েন করতে পারে। তোমাদের এমন আছে না যে তুমি তোমার একটা হয়তো ক্লোজ ফ্রেন্ড বা একটা রুমমেট, সে কিনা অন্য কোনো একটা হয়তো সাবজেক্টে পড়ে, তো তুমি তাকেও অংশগ্রহণ করাতে পারো। সে এই গ্রুপে এসে জয়েন করলো, প্লাস আমাদের এইগুলোতে অংশগ্রহণ করলো। হতে পারে যে একজন পড়ছে হয়তো রাষ্ট্রবিজ্ঞানে বা ফিজিক্স কেমিস্ট্রিতে, কিন্তু সে খুব সুন্দর ইংলিশ কবিতা লিখতে পারে বা সুন্দর রম্য রচনা লিখতে পারে, বলা তো যায় না, সেও পেয়ে যেতে পারে। আর আমাদের গিফটগুলো কি হবে এটা আমরা রিভিল করছি না, তবে ভালো গিফট, যেহেতু 7 দিনে 7টা দিচ্ছি, সো গিফটগুলো খারাপ না, ভালো গিফট। সো এটা তোমরা করতে পারো। এটা আমরা উপলক্ষ, যেমন এটাতে আছে 49.800, এটাকে যদি আমরা আরো ন্যারো করি তাহলে তোমরা দেখতে পাবা 49,833টা। অনলাইনে অনেকগুলো গ্রুপ আছে লিটারেচার উপরে বেস করে, তো অনেকেই নিজেদেরকে দাবি করে যে তারা সবচেয়ে বড়। তো আমরা দাবি করি না, আমরা আমরা সবচেয়ে বড় দাবি করছি না, আমাদের এই সংখ্যাটাই আর কি বলে দেয় যে আসলে আমরা বড় না ছোট। আর আমরা যে প্রোগ্রামটা করব, এই প্রোগ্রামটা এর আগে কেউ কখনো কোনোদিন করে নাই এইভাবে আর কি, 7 দিন ব্যাপী ফেসবুক গ্রুপে। না, আমাদের এই নিশ বলতে এই টপিক রিলেটেড আর কি। তোমরা জানো যে ক্লাউড স্কুল প্রো প্রথম এই ইউটিউবে বাংলা ভিডিও তৈরি করা, যেটা লিটারেচার নিয়ে। সবচেয়ে বেশি ভিডিও রয়েছে ক্লাউড স্কুল প্রোতে, সবচেয়ে বেশি গ্রুপ পরিচালনা করে ক্লাউড স্কুল প্রো, সবচেয়ে বড় হচ্ছে এইটার বিচারে আর কি, সদস্য সংখ্যার বিচারে। তো সব মিলিয়ে তোমরা এখানে আমরা একটা ভালো সেলিব্রেশন করবো ইনশাল্লাহ। তোমরা সবাই জয়েন করিও, কিছু না পারো, অনেকেই আছে না যে আচ্ছা ঠিক আছে আমি কোনোটাতেই জয়েন করবো না, তো আমি তাদেরকেও বলবো যে তোমরা অন্তত যে এইটাতে জয়েন করিও, এটা তোমাদের কাজে লাগবে, এইটাতে কাজে লাগবে। এগুলো যদি তোমাদের অনেকে শাই ফিল করতে পারো, সে না করলেও সমস্যা নেই, বাট এগুলোতে জয়েন করিও। তারপরে ইংলিশ কবিতা লেখা, এগুলোতে জয়েন করিও, অন্তত জয়েন করবা। এগুলোতে অংশগ্রহণ করলেই কিন্তু লাভ। কিছু অংশগ্রহণ করলে লাভটা কোথায়, হয়তো আজকে তুমি এখানে একটা রচনা লিখলা, বাট মানুষের ক্যারিয়ার কোথায়, কখন কোথায় কিভাবে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এইটা হচ্ছে ইয়ে করবো। আর আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে আমি এইগুলোর উপরে 7 দিনে 7টা ছোটখাটো মানে ক্লাউড স্কুল প্রোর নাম মেনশন করে একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট জাস্ট এরকম যে তুমি তোমার সুভেনার হিসেবে তুমি রেখে দিতে পারবা, যে একটা সময় আমরা এরকম করেছিলাম এবং ওখান থেকে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। সো এটা একটু অতিরিক্ত কথা বললাম আজকের ক্লাসটা অনেক বড়, তবে আমি চেষ্টা করবো এটাকে ছোট করার, কারণ 10টায় আবার আমাদের 4th ইয়ারের ক্লাস আছে। 4th ইয়ার ভাইয়ারা তো পরীক্ষার্থী, তোমরা পরীক্ষার্থী, তোমাদেরটা আগে হবে। আচ্ছা,
তোমাদেরকে আজকে যে প্রশ্নটা পড়াবো সেটা হলো যে আমাদের পরীক্ষাটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা পসিবিলিটি আছে নাকি হচ্ছে জানুয়ারিতে আছে? ডিসেম্বরে যদি হয় তাহলে এই সপ্তাহের মধ্যে রুটিন দিবে। এই সপ্তাহে দেখো রুটিনের 20 থেকে 30 দিন বা 25 দিন এর ভিতরে পরীক্ষা হবে। রুটিন দেওয়ার আগে বলা যাচ্ছে না। আবার যেহেতু এ মাসেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট ইয়ারে, তো সেক্ষেত্রে হতে পারে তোমাদের ডিসেম্বরের লাস্ট উইকে। ওকে, সো আজকে তোমাদেরকে যেটা পড়াবো ওইটা তো ফোর্থ ইয়ারের, এটাও না। আচ্ছা, এই প্রশ্নটা, হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ট্রেটস অথবা ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ নিওক্লাসিক্যাল এজ? আর নিওক্লাসিক্যাল এজের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি আমরা আজকে আলোচনা করব। এই প্রশ্নটা সর্বকালের জন্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ নিওক্লাসিক্যাল এজটা, ইভেন রোমান্টিক এজে তো শুধু অল্প একটু জিনিস, বাট নিওক্লাসিক্যাল এজের ভেতরে অনেক কিছু রয়েছে। সো নিওক্লাসিক্যাল এজের ফিচারগুলি খুব ভালোভাবে মনে রাখিও, এগুলো স্টোরির মতো করে মনে রাখবা। মানে ব্যাপারটা এরকম যে তুমি একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে কি কি ঘটলো সেই জিনিসটা যেন তুমি মনে রেখেছ। তো এইভাবে আর কি মনে রাখতে হবে এই ফিচারগুলি। যত ফিচার মনে রাখবা তুমি তত বস ইংলিশ লিটারেচারে। তো এটা মাথায় রাখিও। আমরা চলো দেখি, আমি ইন্টারনেট থেকে এই ডকটা নামিয়েছি, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করেছি এবং এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি তোমাদেরকে সবসময় রিকোয়েস্ট করি যে তোমরা নিজেরা নোট করো, তো এখান থেকে নোট করার অনেক এলিমেন্ট পাবে। আচ্ছা, এই দাগগুলি কি মোছা যায় না? এই যে একটা লাল দাগ পড়লো, জানি না দাগটা কে দিল। আচ্ছা, এটা অসতর্কতা বশত অনেক সময় পড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার দেখি তাহলে। দেখো, আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। এই যে আমরা এই নিওক্লাসিক্যাল এজের যে ফিচার সেটা দেখব এখন। নিওক্লাসিক্যাল এজের ফিচার পড়তে গেলে আমাদেরকে জানতে হবে যে নিও মানে কি, ক্লাসিক্যাল মানে কি। তোমরা জানো যে ক্লাসিক্যাল এজ বলে একটা এজ রয়েছে, বা ঠিক এজ না, মানে একটা টাইম ছিল যে সময়টাতে তোমার লিখেছেন হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো, তারপরে হচ্ছে সক্রেটিস। তাদের ওই সময়টাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল যে টাইম, সেই টাইমটা। এটা হচ্ছে ফিলোসফির দিক থেকে। সাহিত্যের দিক থেকে লিখেছেন ওই সময়টাতে, যেমন তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো সফোক্লিসের ইডিপাস রেক্স পড়েছো। তারপরে তোমরা পড়বা ফোর্থ ইয়ারে উঠলে হোমারের ইলিয়াড। ট্রয়ের যুদ্ধ নিয়ে পড়লাম, অনেক স্টোরি আছে না তোমাদের জানা, হেলেনের কাহিনী, এটা সেখানে রয়েছে। সো এই যে এই রাইটিংগুলোই হচ্ছে ক্লাসিক্যাল এজের রাইটিং। ক্লাসিক্যাল এজ বলতে ওই 1100 সাল বা 1 সাল যখন থেকে শুরু হলো, আজ থেকে 2023 বছর আগে, 2021 বছর আগে, তার আগের, মোটামুটি তার আগের যে রাইটিংগুলি, সেগুলোই ক্লাসিক্যাল রাইটিং। ক্লাসিক শব্দটার অর্থই হচ্ছে, আমরা যেটা বলতে পারি হচ্ছে বেস্ট। ক্লাসিক মানে হচ্ছে বেস্ট, আমরা এটা বলবো। সো গুড, বেটার, বেস্ট, এরপরে ক্লাসিক আমরা বলতে পারি। সো এই ক্লাসিক্যাল এজ বলতে বেস্ট যে সময়, সেই সময়টাকে বোঝাচ্ছে। সো এই সময়টাকে আবার এই সময় দুই ধরনের লিটারেচার পাই আমরা। সেটা হচ্ছে ক্লাসিক্যাল গ্রিক লিটারেচার, বর্তমান যে গ্রিস তাদের, এবং আরেকটা হচ্ছে রোমান লিটারেচার, ইটালি বা রোমের। আচ্ছা, এবার দেখো যে সো এই ক্লাসিক্যাল এজের যে রাইটিংটা, এই রাইটিংটা তোমার এই এজটাতে এসে, এই যে 1660 থেকে 1798, ঠিক রোমান্টিক এজ যখন শুরু হলো 1798, তার আগের ঘটনা আর কি। তো এই 130 বছর ব্যাপী, 40 বছর ব্যাপী এই সময়টাতে ক্লাসিক্যাল এজের যে রাইটিং, সেই রাইটিংগুলোকে আবার ফিরিয়ে আনা হলো।
রাইটিংগুলোকে ফিরিয়ে আনা হলো মানে হচ্ছে ওই যুগের যে রাইটিংয়ের স্টাইল, রাইটিংয়ের ফর্ম, রাইটিংয়ের যে ফিচারগুলি সেগুলোকে ফলো করে এই যুগের রাইটাররাও লিখতে শুরু করলেন। সো এখানে এই জন্যই বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল। নিও মানে হচ্ছে নিউ, নতুন। ক্লাসিক্যাল এজ বলতে ক্লাসিক্যাল এজ, নতুন ক্লাসিক্যাল এজ। সো এটা হচ্ছে 1660 থেকে 1798 সাল পর্যন্ত। ঠিক এই রেনেসান্স পিরিয়ডের পরে এবং আমাদের যে সবচেয়ে ভালো যে এজ আমরা বলি সেটা হচ্ছে রোমান্টিক এজ। রোমান্টিক এজের আগে এই সময়টাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ। নিও ক্লাসিক্যাল এজকে আরও বিভিন্নভাবে ডাকা হয়, যেমন এখানে রয়েছে 18th সেঞ্চুরি এজ, রেস্টোরেশন এজ, এর ভেতরে অগাস্টান এজ রয়েছে, তারপরে এজ অফ জনসন বা সেন্সিবিলিটি, এগুলো অনেক ধরনের ইয়ে রয়েছে। এই সময়টাতে লিখতেন যেমন জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, তারপরে স্যামুয়েল জনসন, তারপরে লিখেছেন জোনাথন সুইফট, গালিভার স্টাবেস লিখেছেন না এটা, ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো লিখেছেন, টি.এস. এলিয়টের অনেক জটিল জটিল কবিতা রয়েছে, এটা তোমরা পাবা, থার্ড ইয়ার উঠলে পাবা। জন মিল্টনের রয়েছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, তারপরে এরকম আরো অনেকেই আর কি লিখেছেন এই সময়টাতে। তো তাদের রাইটিংগুলোই অনেকটা ক্লাসিক্যাল, মানে ধ্যান ধারণা বা ওই ধাঁচের লেখা। তো ক্লাসিক্যাল এজের কিছু বৈশিষ্ট্য ছিল, এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এবার আমরা আলোচনা করবো। চলো দেখো, শুরুতে হচ্ছে রিয়ালিজম, সরি র্যাশনালিজম। র্যাশনালিজমটা কি? আচ্ছা, সরি, আমার কাশিটা এখনো সারে নাই। সো আমার এটা প্রতি বছরই হয়, প্রতি বছরই যখন শীতের শুরু এবং শীতের শেষ এই সময়টাতে আমার প্রচন্ড ঠান্ডা লাগে। সো সেই ধারাবাহিকতা চলছে এবং এটা শুরু হলেই 1 মাস মানে চলে। তো এটাতে তোমরা একটু পজিটিভলি নিও। দেখো, প্রথম এখানে আমি একটা লিস্ট দিয়েছি যে ক্যারেক্টারিস্টিক যতগুলো আছে সেটার, তার একটা হচ্ছে র্যাশনালিজম। র্যাশনালিজম হচ্ছে রিজন। রিজন মানে হচ্ছে যুক্তি বা কারণ। রিজন মানে হচ্ছে কারণ, যে কোনো কাজের পেছনে কারণ থাকবে, এটা একটা বৈশিষ্ট্য। এটা আমরা নিচে আলোচনা করব। হ্যাঁ, আমি এখানে একটু তোমাকে হিন্টস দিচ্ছি। ঠিক তেমনি কবিতা লেখার ক্ষেত্রে বা সাহিত্য রচনার ক্ষেত্রেও এর পেছনে একটা কারণ থাকতে হবে। এটা হচ্ছে ওই যুগের নিও ক্লাসিক্যাল যুগের রাইটারদের একটা বৈশিষ্ট্য। যে তুমি কবিতা তোমার একটা মনে আসলে, একটা গাছের উপর একটা পাখি দেখলা আর তাই নিয়ে কবিতা লিখে ফেললা, এটা হবে না। তোমাকে কবিতা লিখতে হলে কবিতার একটা কারণ থাকতে হবে, একটা ঘটনা থাকতে হবে, একটা কি বলে অভিযান, একটা এক্সপিডিশন বা একটা অ্যাডভেঞ্চার, এইগুলো থাকতে হবে। রাজাদের কাহিনী, পলিটিক্স, রিলিজন, এগুলো কোনো একটা প্রেক্ষিতে হতে হবে। তুমি অহেতুক ইমাজিনেশন দিয়ে, হাইপারবোলিক এক্সপ্রেশন দিয়ে কবিতা লিখতে পারবে না। এটা একটা কারণ, এটা একটা রুল ছিল সেই সময়, এটা একটা বৈশিষ্ট্য। তারপর স্কলারলি অ্যালিউশন। স্কলারলি অ্যালিউশন বলতে, অ্যালিউশন মানে হচ্ছে উল্লেখ করা। এই যুগের রাইটাররা ওই ক্লাসিক্যাল এজের যারা রাইটার ছিলেন, বিশেষ করে ওভিড, ভার্জিল, হোমার, ডান্তে, তারপরে সফোক্লিস, হ্যাঁ, অ্যারিস্টটল, তারপরে সক্রেটিস, প্লেটো, এদের রাইটিংগুলো থেকে তারা অনেক সময় অনেক ঘটনা তাদের রাইটিংয়ের ভেতরে উল্লেখ করেছেন। তো এটাকেই বলা হচ্ছে স্কলারলি অ্যালিউশন। মানে স্কলারলি হচ্ছে এই যুগের রাইটাররা যারা ছিল তারা অনেক পড়াশোনা করতেন, বিশেষ করে প্রাচীন গ্রিক এবং রোমান লিটারেচার। সো তাদের ওইখান থেকে তারা অনেক জিনিস নিয়ে সেখানে তাদের রাইটিংয়ের ভিতরে ঢুকিয়েছেন, এটাকে বলা হচ্ছে স্কলারলি অ্যালিউশন। এরপরে রয়েছে ডিডাকটিসিজম। ডিডাকটিসিজম হচ্ছে তাদের রাইটিংয়ের ভিতরে অনেক রিলিজিয়াস এলিমেন্ট থাকতো এবং একই সঙ্গে সেখানে মোরাল এবং বিভিন্ন নৈতিক শিক্ষা সেগুলোও থাকতো। রিয়েলিজম হচ্ছে তাদের রাইটিংয়ের ভেতরে ট্রুথকে এক্সপ্লোর করার একটা ছিল, প্রচেষ্টা ছিল। তারা কোনো ভ্রান্ত বা উদ্ভট কোনো জিনিস নিয়ে তারা লিখতেন না, সত্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা লিখতেন। এরপরে রয়েছে স্ট্রিক্ট ক্লাসিক্যাল রুল। স্ট্রিক্ট ক্লাসিক্যাল রুল বলতে ক্লাসিক্যাল রাইটাররা, ওই যে আমি যেগুলোর নাম বললাম, মানে এই খ্রিস্ট পূর্বের যারা ছিলেন রাইটার, তাদের রাইটিংয়ের কিছু রুল ছিল, সেই রুলগুলো তারা ফলো করতেন। যেমন তাদের রাইটিংয়ের একটা রুল হচ্ছে তাদের রাইটিংটা হতে হবে হচ্ছে কোনো সাধারণ ফলস ইমাজিনেশন সেখানে থাকা যাবে না, সেখানে থাকতে হবে রিয়েলিজম থাকতে হবে, সেখানে র্যাশনালিজম থাকতে হবে। এটাই হচ্ছে তাদের রাইটিংয়ের রুল। সো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর রয়েছে ইউনিটিস। ইউনিটিস হচ্ছে তাদের রাইটিংয়ের ভিতরে ইউনিটি থাকতে হবে।
যেমন তোমরা তোমরা সফোক্লিস এর যখন ইডিপাস রেক্স পড়ছো, এই ইডিপাস রেক্সকে বেস করে তোমরা থার্ড ইয়ারে উঠলে পাবা, সেটা হচ্ছে যে অ্যারিস্টটল লিখেছেন একটা বই, সেটা হচ্ছে পোয়েটিক্স। সেই পোয়েটিক্সের তিনি এই সফোক্লিসের ইডিপাস রেক্সকে বেস করেই সেটাকেই অ্যানালাইসিস করে তিনি ওখানে ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন, বা ড্রামাগুলি কেমন হবে, কবিতাগুলি কেমন হবে, তারপর ট্র্যাজেডি কেমন হবে, কমেডি কেমন হবে, এগুলোর উপর একটা তিনি বিশ্লেষণ দিয়েছেন। তো সেখানে তিনি বলেছেন যে ড্রামাগুলি একটা ইউনিটি থাকবে, সেই ইউনিটিটা 3 রকমের হতে হবে। সেটা হচ্ছে ইউনিট অফ টাইম, ইউনিট অফ অ্যাকশন এবং ইউনিটি অফ প্লেস থাকতে হবে। সো এটাই হচ্ছে ইউনিটি, এবং এটা কি ডিটেলস আমরা নিচে পড়বো। এরপরে দেখো, ওই সময়ের কবিতাগুলোকে অবশ্যই হতে হবে হিরোইক কাপলেটে লেখা হতে হবে। এখানে তোমরা অন্য কোনো কাপলেটে লিখতে পারবে না, বা আগেকার ওই যুগগুলো তো বেশিরভাগই তো তোমার এপিক রাইটিং হতো, এপিক লেখা হতো। সো সেই এপিকগুলো হতে হবে হিরোইক কাপলেটে। সো এটা একটা ফিচার। এরপর অবজেক্টিভিটি, তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলে না যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ পোয়েটের হচ্ছে অথর পজিশন, সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে কবি যদি নিজের সম্পর্কে কবিতার ভিতরে উল্লেখ করেন বা নিজে থাকেন, তাহলে সেটাকে হচ্ছে সাবজেক্টিভ। আর অবজেক্টিভ হচ্ছে তিনি অন্য কোনো বিষয় নিয়ে তিনি কবিতা লিখছেন, সেটা পলিটিক্স হতে পারে, রিলিজন হতে পারে, অন্য যে কোনো বিষয় নিয়ে হতে পারে, নিজের সম্পর্কে কিছু বলবেন না, বা নিজের আবেগ, অনুভূতি, ফিলিংস এগুলো অ্যাড করবেন না কবিতার ভেতরে, তাহলে এটা হয়ে গেল অবজেক্টিভ। সেই অবজেক্টিভ কবিতাগুলো অবজেক্টিভ হতে হবে। আচ্ছা, অবশ্যই, হ্যাঁ, এটা দিব। এরপরে দেখো, সেটা হচ্ছে যে ডিকশন। ডিকশন মানে হচ্ছে শব্দ চয়ন। এই শব্দের অর্থগুলো তোমরা মনে রাখিও। পোয়েটিক ডিকশন মানে কবিতার যে শব্দ, সেই শব্দগুলোর চয়নের কথা বলছে, যে এই শব্দ চয়নগুলো হতে হবে হচ্ছে গ্র্যান্ড শব্দ চয়ন হতে হবে। যেমন এপিকের যে শব্দ চয়ন, এপিকের যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, সেগুলো হবে গ্র্যান্ড অনেক। আলতু ফালতু সাধারণ মানুষের সাধারণ ভাষা এগুলো ইউজ করা যাবে না। ব্যাপারটা এরকম যে একটা সময় আমাদের দেশে যে নাটকগুলি হতো, সেগুলো নাটকগুলি খুব শুদ্ধ ভাষায় হতো, পিটিভির নাটকগুলি। বাট এখন কি হয়, এখন দেখা যায় যে বরিশালের ভাষা খুব ইউজ হয়, তোমার পাবনার ভাষা খুব ইউজ হয়, ঢাকার ওল্ড ঢাকার যে ভাষা সেগুলো খুব ইউজ হয়, নোয়াখালীর ভাষা ইউজ হচ্ছে। তো ব্যাপারটা এরকম যে সেই সময়ের ব্যাপারটা এরকম ছিল যে ডিকশনটা হতে হবে গ্র্যান্ড, এখানে কোনো আঞ্চলিকতা থাকবে না, কোনো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ থাকবে না, এরকম বিষয়টা। এটা আমি একটা জাস্ট আইডিয়া দিলাম, এটার ব্যাপারে ডিটেল আমরা নিচে পড়বো। এরপরে হচ্ছে সেই সময় রাইটিং এর কিছু ক্যাটাগরি। ওই সময় যে রাইটাররা যে রাইটিং গুলো করতো, সেটার একটা ক্যাটাগরি হচ্ছে প্যারোডি। প্যারোডি লিখতো তারা। এখন প্যারোডি জিনিসটা কি? প্যারোডি হচ্ছে একটা ইমিটেশন অফ স্টাইল অফ এ পার্টিকুলার রাইটার। এটা হচ্ছে কোনো একটা রাইটারের একটা স্টাইল অফ ইমিটেশন। স্টাইল অফ ইমিটেশন মানে হচ্ছে তোমার, এটা কি বলে, সরি, ইমিটেশন মানে হচ্ছে নকল। তোমরা ইমিটেশনের গহনা পড়ো না? ইমিটেশনের গহনা কিসের হয়? গোল্ডের ইমিটেশন হয়, মানে গোল্ডের নকল। গোল্ড দেখতে যেমন, একটা গোল্ডের হয়তো তুমি নেকলেস পরতে, সেই সেম কালার, সেম ধরনের, একই রকমের, সেটা হচ্ছে ইমিটেশনের মানে নকল। ঠিক এই ইমিটেশন মানে হচ্ছে কপি বা নকল। এটা তোমরা পাবা হচ্ছে তোমরা যখন পোয়েটিক্স পড়বা থার্ড ইয়ারে, তখন এই ব্যাপারে ডিটেল পাবা। সো এই ইমিটেশন বা কবিতা লেখার ক্ষেত্রে একটা রাইটারের পার্টিকুলার একটা স্টাইল হচ্ছে প্যারোডি, অথবা একটা আর্টিস্টের যে কিনা আর্ট করে তার একটা স্টাইল, অথবা জনরা উইথ ডেলিভারেট এক্সাজারেশন ফর কমিক ইফেক্ট। এবং এই প্যারোডির মাধ্যমে সাধারণত যেটা করা হয়, ইচ্ছাকৃতভাবে কমিক ইফেক্ট তৈরি করা হয়। কমিক ইফেক্ট বলতে ধরো হচ্ছে তোমার হাস্যকর কোনো ইফেক্ট, মজা দেয়া আর কি। অনেক অনেক গান আছে না, আমরা দেখি, এই যে আমরা যদি তোমাদেরকে একটা ইয়ে দেই, সারা দেশে এখন নির্বাচন হচ্ছে, নির্বাচনগুলো মাইকিং করছে কি, গানে গানে মাইকিং করছে না? এই গানগুলো কি হয় যে জনপ্রিয় কোনো গানের প্যারোডি করছে তারা, হয়তো সেম সুরটা ঠিক রেখে কথাগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তো এইরকম ধরনের অনেক প্যারোডি সে সময় রচিত হতো। এবং আমাদের এখানে নির্বাচনের জন্য যেগুলো প্যারোডি করে, সেগুলো শুনতে কিন্তু অনেক সময় হাসি লাগে। ঠিক এরকমই ফান করার উদ্দেশ্যেই যদি অনেক সময় অনেক গানে প্যারোডি করা হয়। তোমরা যারা ভারতে একটা অনুষ্ঠান হতো না যে মিরাক্কেল, মিরাক্কেল যারা দেখেছো তারা দেখে থাকবা যে এটা মেবি সিজন
7 or 8, সেই সময়টাতে একজন প্যারোডি করতো, খুব প্যারোডি করেই সে ফার্স্ট হয়ে গিয়েছিল। তো এই প্যারোডি হচ্ছে সেটা। আচ্ছা, 10 মিনিট পরে কেটে যাবে, তোমরা আরেকবার জয়েন করবা। এরপরে দেখো, সেটা হচ্ছে এসে। এই যুগের রাইটাররা অনেক এসে লিখতো। এসে আমরা পাবো এডিসন এবং স্টিলের লেখা পাবো, তারপরে আমরা পাবো হচ্ছে আরো অনেক রাইটারের আমরা এসে পাবো এই সময়টাতে। সো এই এসে গুলোও এই যুগের একটা রাইটিং এর বৈশিষ্ট্য বা ক্যাটাগরি যেহেতু। এরপরে দেখো হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার কি, আশা করি এটা জানো অলরেডি, তারপর আমি একটু বলে দিই। স্যাটায়ার হচ্ছে দ্য ইউজ অফ হিউমার, অর্থাৎ হাস্যরসাত্মক বা হাস্যরস ইউজ করা, তারপরে আয়রনি ইউজ করা, এক্সাজারেশন ইউজ করা, অথবা কোনো কিছুকে রেডিকিউল করা, নিন্দা করা, মানে অবজ্ঞা করা, এবং এইগুলো করা হয়। অর্থাৎ এতগুলো ডিভাইস ইউজ করা হয় এই স্যাটায়ার করার জন্য। স্যাটায়ার করা, আমরা আরেকটা জিনিস বলতে পারি যে উপহাস করা। উপহাস করার জন্য এগুলো ইউজ করা হয়, এবং এই স্যাটায়ারটা করা হয় সাধারণত টু এক্সপোজ অর ক্রিটিসাইজ পিপলস স্টুপিডিটি অ্যান্ড ভাইসেস। মানুষের যে বোকামি, মানুষের যে ভুলভ্রান্তি, সেগুলোকে তুলে আনার জন্য, সেগুলোকে হচ্ছে তুলে ধরার জন্য মানুষের সামনে। এবং এগুলো করা হয় সাধারণত মানুষকে শুধরানোর জন্য। এগুলো কোথায় করা হয়? পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ কন্টেম্পোরারি পলিটিক্স অ্যান্ড আদার টপিক্যাল ইস্যুস। বলা হচ্ছে ওই সময় সমসাময়িক যে বিভিন্ন ইস্যু রয়েছে এবং পলিটিক্যাল ইস্যু বা রিলিজিয়াস অনেক ইস্যু নিয়েও এই স্যাটায়ার গুলো করা হতো। তো স্যাটায়ার হচ্ছে সেই সময় একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ওই সময় রাইটিং এর। গলা জড়িয়ে আসছে কথা বলতে লাগলে। ওকে, এবার দেখো ফ্যাবলস। ফ্যাবলস হচ্ছে কাল্পনিক কিছু কাহিনী, কিন্তু ওইগুলোতে তোমার অ্যানিমেল বা বিভিন্ন ইয়েকে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়। তোমরা এসপের গল্প পড়েছো না? এসপের গল্প, যেটা ওই যে ছোটবেলায় আমরা সব পড়তাম, এসপের গল্প, শেয়াল, কাক, তারপরে আরো খরগোশ, এদের যে কাহিনীগুলো, সেগুলো মূলত হচ্ছে ফ্যাবল। তো এটার মানে এগুলো হচ্ছে সাধারণত, ফ্যাবলগুলো সাধারণত একটা ন্যারেটিভ কবিতা, ন্যারেটিভ পোয়েম, এবং এই পোয়েমগুলো ইউজুয়ালি এখানে অ্যানিমেলদেরকে ফিচার করা হয়, অ্যানিমেল ক্যারেক্টারগুলো ইউজ করা হয়, এবং সেগুলোকে তাদের বিহেভ, তাদের কথাবার্তা সব মানুষের মতো হয়। তারা যেন মানুষের মতো করে কথা বলে, মানুষের ঘটনা, তাদের ঘটনা যেন সেম এরকম ভাবে তারা ইউজ করা হয়, এবং টোল্ড ইন অর্ডার টু হাইলাইট হিউম্যান ফলিস অ্যান্ড উইকনেস। এবং এইগুলোর মাধ্যমে মানুষের যে ভুল ত্রুটি বা দুর্বলতা, সেগুলোকে সামনে আনার জন্য এগুলো করা হয়। এবং এটার আরেকটা ইন্টেন্ট থাকে, সেটা হচ্ছে যে যাতে মানুষ এগুলো শুধরে নেয় নিজেকে। যেমন ধরো আমি তোমাকে, একটা কথা আছে না যে ওই যে মনে হয় কাজী নজরুল ইসলামের, যে নিন্দুকেরে আমি বাসি সবার চেয়ে ভালো, এরকম একটা কথাবার্তা আছে। সো এই যে যারা নিন্দুক, তারা মূলত স্যাটায়ার করে থাকে, তারা ফ্যাবল বা এরকম গল্প টল্প বানিয়ে বলে থাকে। তাদের একটা উদ্দেশ্য, তারা হয়তো নিন্দা করার জন্য করছে, কিন্তু এটা যাদের বিষয়ে করছে তাদের জন্য একটা কিন্তু বেশ মানে জ্ঞানের একটা বিষয় হতে পারে। সেটা হচ্ছে তুমি তোমার অন্য একজন তোমার সমালোচনা করছে, এটা নিয়ে তুমি তোমার যে ভুলভ্রান্তিগুলো সেগুলো জেনে গেলা এবং সেটা শুধরানোর একটা মকা পেয়ে গেলা। সো এই ফ্যাবলগুলো হচ্ছে ওই উদ্দেশ্যে ওই সময় করা হতো। ফ্যাবল, তারপরে স্যাটায়ারগুলো, এগুলো করা হতো। এরপরে হচ্ছে মেলোড্রামা। মেলোড্রামা হচ্ছে অনেক কনফিউজিং একটা টার্ম। ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে 4 বছর ইভেন মাস্টার্স কমপ্লিট করে ফেলবা, তাও এই টার্মটা অনেকেই বুঝতে পারবা না। এই মেলোড্রামা শব্দটা বিভিন্ন হচ্ছে চ্যানেলগুলোতে, বিভিন্ন নাটকগুলোর মধ্যেও ইউজ করা হয়। তো এই মেলোড্রামার সংজ্ঞা বা মেলোড্রামা সম্পর্কে শর্ট নোট তোমাদেরকে জানতে হবে, কিন্তু এটা হচ্ছে অনেক কনফিউজিং। তো আমি এখানে একটা ছোট্ট ইয়ে দিয়েছি, দেখো যে মেলোড্রামা হচ্ছে সেন্সেশনাল ড্রামাটিক পিস। মেলোড্রামা হচ্ছে সেন্সেশনাল ড্রামাটিক পিস, মানে এর কাইন্ড অফ ড্রামা, নাটক, উইথ এক্সাজারেটেড ক্যারেক্টার, যেখানে খুব অতিরঞ্জিত করা ক্যারেক্টার রয়েছে, এক্সাইটিং ইভেন্টস থাকে, এবং এগুলো করা হয় ইন্টেন্ডেড টু অ্যাপিল দ্য ইমোশন, মানে মানুষের ইমোশনকে মানে আপিল করার জন্য, মানুষের ইমোশনকে বের করে নিয়ে আসার জন্যই মূলত এগুলো করা হয়ে থাকে। যেমন ধরো কোনো একটা ট্র্যাজিক ঘটনা ঘটানোর জন্য মেলোড্রামা করা হয়, কোনো একটা মানুষকে আনন্দিত করার জন্য করা হয়ে থাকে,
মানে ইমোশন তো অনেক ধরনের থাকে, খুশির ইমোশন, কাদার ইমোশন, হাসির ইমোশন বিভিন্ন রকমের হয়। তো এই মেলোড্রামাটাও এরকম টাইপের, হয়তো একটা প্রেমের গল্প এত এক্সাজারেট করা হয়েছে যে তোমার হচ্ছে সেটা ইয়ে হয়ে গেল। এর আগে একটা নাটক কিছুদিন আগে বের হয়েছিল না, যে সিরিজই মনে হয়েছিল, যে বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে এরকম একটা নাটকের সিরিজ ছিল। হ্যাঁ, সো এটা হচ্ছে দিস আর কাইন্ড অফ মেলোড্রামা। এগুলো দিয়ে কি হয় যে তোমাকে নাটক স্যার। দেখাচ্ছে, কিন্তু এটার মাধ্যমে তোমার ভেতরে যে স্ট্রং একটা ফিলিংস এবং তুমি কানেক্ট করতে পারবা ওই নাটকগুলোর সাথে, এই ইমোশনগুলোকে বের করে আনা হয়। বলো। আরো করবো নাটক, তাই না স্যার? হ্যাঁ, আচ্ছা, তুমি তোমার মাইকটা অফ রাখো। আচ্ছা, সো মেলোড্রামা হচ্ছে সেটা। এখন আবেগ বলতে সবসময় যে কষ্টের আবেগ হবে তা না, এটা খুশির আবেগও হতে পারে, প্রেমের আবেগ হতে পারে, তারপরে অন্য যে কোনো আবেগ হতে পারে। এরপরে দেখো আরো কিছু রয়েছে, যেমন লেটার্স। ওই সময়ে একজন আরেকজনকে লেটার লিখতো, সেই লেটারগুলিও হতো অনেকটা লিটারেচারের একটা কি বলে টপিক হয়ে থাকতো। যেমন ওই সময়ের না, আমি যদি একটা আমাদের মডার্ন এজের যদি ফিচার বলি, তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো না লেটার টু চেমসফোর্ড, যে রবীন্দ্রনাথ ঠাকুর লেটার লিখেছিল। একটা লেটার লিখেছেন, সেই লেটারটাই এত উন্নত মানের ল্যাঙ্গুয়েজ, এত উন্নত মানের থট, এত কিছু রয়েছে যে দিস হ্যাজ বিন কাইন্ড অফ এ পিস অফ লিটারেচার। মানে এটাই একটা পিস অফ লিটারেচার হয়ে গেছে, লিটারেচারের একটা অংশ বা লিটারেচারের একটা হচ্ছে ইয়ে হয়ে গেছে। তো এরকম অনেক লেটার সে সময় লেখা হতো। তোমরা হয়তো দেখেছো এরকম, যে তোমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর হাউ ডু আই লাভ দ্য, এই কবিতা যখন পড়েছো ফার্স্ট ইয়ারে, তখন তোমরা হয়তো জেনেছো যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং রবার্ট ব্রাউনিং এর কবিতা পড়ে খুব সুন্দর একটা ইয়ে লিখেছিল, কি বলো এটাকে, একটা লেটার লিখেছিল। এবং সেখান থেকেই রবার্ট ব্রাউনিং তিনি তার প্রতি একটা পজিটিভ ইন্টেন্ট তৈরি হয় বা তার প্রতি ইন্টারেস্ট তৈরি হয়, তারপরে তারা দেখা করে। সো এই যে এরকম অনেক লেটার ছিল সেই সময়টাতে, যেগুলো নিজেরাই এক একটা হচ্ছে পিস অফ লিটারেচার। এরপরে সে সময় ডায়েরি লেখা হতো, এই ডায়েরিগুলো ছিল ম্যানুস্ক্রিপ্ট আকারে, যেগুলো আর কি লিটারেচারে এসেছে। তারপর নোভেল তো ছিলই তোমাদের, যেমন ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, ইটস এ নোভেল। এবং এটা যে কত উন্নত মানের একটা রাইটিং, এটা যারা পড়েছো তারা জানো। এটা 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 নিয়ে ইয়েও আছে, কি বলার নাম, হচ্ছে মুভিও আছে, তোমরা মুভিও দেখতে পারো ইউটিউবে। মুভিটা দেখতেও চমৎকার, ভাল লাগে আর কি। আচ্ছা, তোমাদের আর 2 মিনিট পর কেটে যাবে, সো আমরা নিচের আলোচনার আগে আমরা হচ্ছে আরেকবার জয়েন করি। আমি কেটে দিচ্ছি, তোমরা এখন আছে 25 জন, এই 25 জন আরেকবার দেখি সবাই জয়েন করার চেষ্টা করো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। 20 জন 21 জন জয়েন করে ফেলেছি অলরেডি। দেখো আমরা এখান থেকে পড়ছিলাম, আমরা এইগুলোর উপরে জাস্ট একটা সাময়িক একটা আলোচনা করলাম ছোট করে। আমি যতটুকু আলোচনা করেছি, এই 2-3 লাইন করেই যদি কেউ লিখে ফেলো, তাহলে এই 17টা পয়েন্ট তার লেখার সময় পাবে না। সো তারপরেও কিন্তু প্রশ্নটা হয়ে যাবে অ্যান্সার। আমি তোমাদেরকে সবসময়ের জন্য বলবো মিনিমাম এই 10টা পয়েন্ট সুন্দর করে লিখবা, তারপরে বাকিগুলো হয়তো একটা আলাদা স্ট্যান্ডা করে তোমরা দিয়ে দিতে পারলা, বা এখান থেকে হয়তো এই 10টাই আসলে মেইন, এই 10টা 11টা এগুলোই হচ্ছে মেইন, তারপরে এগুলো একটা স্ট্যান্ডাতেও তোমরা দিতে পারবা। তো এবার দেখো আমরা এখান থেকে পড়ি। আমি এইটা তোমাদের গ্রুপে আগে শেয়ার দিয়ে আসি, আমি ইদানিং অনেক জিনিস ভুলে যাচ্ছি। তোমাদের শেয়ার দেই যাতে করে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। এখানে একটু অন্যরকম রয়েছে, একটু সাজিয়ে দিই। তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের পরে যে 4th ইয়ারের ক্লাসটা ছিল ওদেরকে লাইভ নেব না আর কি। তোমাদের যেহেতু নেক্সট এক্সাম তোমাদের, তো তোমাদের প্রায়োরিটিটা সবার আগে, যেটা আমরা গত ফার্স্ট ইয়ারের জন্য করেছি, এখন তোমাদের সেটা। সুন্দর করে দিই, নইলে বুঝতে পারবে না অনেকেই।
এগুলো একটু অনেক বড় আছে, তবে এখান থেকে তোমরা আইডিয়া নিবা। আইডিয়া নিলে একটু করে পড়লেই খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। আহ, এই আইডিয়াটা নিলে তোমরা এখান থেকে জিনিসগুলো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস আমি যেটা সবসময়ের জন্য বলি, যেমন এবারেও তোমরা অনেকেরই ইমপ্রুভ ছিল বা অনেকেই আহ, যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছে, বিশেষ করে আজকে যে পরীক্ষাটা হলো তোমাদের প্রোজের যে পরীক্ষাটা, সেটা পরীক্ষা দিয়ে এসে অনেকেই ফিল করেছে যে আসলে আমরা যারা পড়ি নাই, টেক্সট পড়ি নাই, টেক্সট বই থেকে টেক্সট বুক, তারা সাফার করেছে। তো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, এই হিস্ট্রির ক্ষেত্রে যে বিষয়টা, হিস্ট্রির তো আর টেক্সট বুক নাই ওভাবে। হিস্ট্রির হচ্ছে এই ফিচারগুলি জানতে হবে। আজকে মনে হবে যে এটা জেনে লাভ কি, কিন্তু অ্যাকচুয়ালি এই ফিচারগুলি হচ্ছে আসল জিনিস। এখানকার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মেইন জিনিসটাই হচ্ছে ফিচার। তুমি ফিচার লিখে আসবা, জেনে আসবা, তুমি অনেক প্রশ্ন নিজে বানিয়ে লিখতে পারবা। হিস্ট্রি কি বানিয়ে লেখা যায়? পারবা। কারণ হিস্ট্রি মানে এখানে কিন্তু ওই হচ্ছে বাবর, সম্রাট বাবর কবে জয় করলেন, এরকম কিছু না কিন্তু। আকবর কবে বাংলা জয় করলেন, এরকম কিছু না। এখানকার হিস্ট্রি কি সেটা তোমরা জেনেই গেছো আর কি। সো এখানে ফিচারটাই আসল জিনিস। আর একবার এই ফিচারগুলি জানা থাকলে, যেমন তোমার এই ফিচারগুলি জানা মানে এখন তুমি যখন থার্ড ইয়ারে উঠে যখন তুমি পড়বা, এটার নাম কি বলে, ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো, তারপরে হচ্ছে গালিভার স্টাবেজ, এগুলো যখন পড়বা তখন তুমি বুঝে ফেলবা ও আচ্ছা এগুলোর ভেতরে এই ফিচারগুলি রয়েছে। যেমন তোমরা এখানে এই স্যাটায়ারের ফিচারটা তোমরা পাবা হচ্ছে গালিভার স্টাবেলসের ভেতরে, এই স্যাটায়ারের ফিচারটা। আর এগুলো অনেক কিছুই রয়েছে, তবে এটা হচ্ছে মুখ্য আর কি ওখানকার। তারপরে তোমরা ড্যানিয়েল ডিফোর যে রাইটিং, সেখানে তোমরা পাবা হচ্ছে ডিডাক্টিসিজম, এটা পাবা। আরো অনেক কিছুই পাবা। সো এইগুলো হচ্ছে তোমরা ওই সময়ের হচ্ছে ফিচারগুলির সাথে মেলাতে পারবা। কিন্তু এগুলো তোমার মনে থাকতে হবে। সব মনে থাকবে না, 17টার ভেতরে 17টা মনে থাকবে না, 5টা মনে থাকবে, এই 5টাই ওকে। যেমন এখানে প্রোজ অ্যান্ড রিজন থাকবে, তারপরে ডিডাক্টিসিজম বা অবজেক্টিভিটি, হিরোইক কাপলেট, এইটা হচ্ছে সবচেয়ে কঠোর একটা জিনিস, যেটার কারণে আসলে এসটার নামই হয়ে গেল নিউ ক্লাসিক্যাল। সো এইগুলো তোমাদেরকে জানা থাকতে হবে। এবার দেখো আমরা একটু পড়ার চেষ্টা করি। সেটা হলো, আমি এগুলো করে পড়ে যাব। আমি যেটা করে থাকি অনেক সময় সেটা হচ্ছে ইংলিশটা দেখি এবং একই সঙ্গে আমি বাংলা বলে যাই। সো এইভাবে আমি পড়ে যাব যাতে করে তোমাদের এই জিনিসটা আমরা একটু দ্রুত শেষ করতে পারি। দেখো, বলা হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনালিজমের মিনিং হচ্ছে, আমরা যদি বুঝি তাহলে হচ্ছে রিজন বোঝা যাবে। সেটা হচ্ছে ন্যাশনালিজম হচ্ছে এই যুগের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, বিশেষ করে নিউ ক্লাসিক্যাল পোয়েট্রির। এবং নিউ ক্লাসিক্যাল পোয়েট যারা ছিল তারা প্রত্যেকটা কাজের পেছনেই, বিশেষ করে নলেজের যে কাজ, মানে লার্নিং, তারপরে নলেজ গ্যাদারিং, তারপরে ইন্সপিরেশন, বিশেষ করে পোয়েট্রির ক্ষেত্রে, এই সব কিছুর ক্ষেত্রে একটা করে রিজন তারা খুঁজতেন। পোয়েট্রি লেখার ক্ষেত্রে ইন্সপিরেশন মানে হচ্ছে কোন ক্ষেত্র থেকে, কোন কারণে একজন কবি লিখছেন, কবিতা লিখছেন, সেইগুলো আর কি এই মানে রিজন বলতে সেটাকে বোঝাচ্ছে। তারপর নিও ক্লাসিক্যাল পোয়েট্রিকে বলা হচ্ছে যে রিয়াকশন, বিশেষ করে রেনেসান্স যে পিরিয়ড ছিল এর আগের, সেই রেনেসান্স পোয়েট্রির যে স্টাইল সেটারই একটা রিয়াকশন। এবং হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা, ইটস এ ইউনিক আউটকাম অফ ইন্টেলেক্ট, অর্থাৎ মেধাবী যে রাইটিংগুলি, জ্ঞানের যে রাইটিংগুলি, সেটার একটা ইউনিক আউটকাম। এবং এখানে কোনো ফ্যান্সি থাকবে না, আবার কোনো ইমাজিনেশন থাকবে না, রোমান্টিক পোয়েটদের মতো। এখানে বলেই দিচ্ছে যে রোমান্টিক পোয়েট্রির মতো, যে রোমান্টিক পোয়েট্রিগুলো মূলত কবিদের সেন্টিমেন্ট প্রকাশ পেয়েছে বা ইমোশন, তারপরে আরো অন্যান্য কাল্পনিক যে বিষয়গুলি। তোমরা অলরেডি তোমাদের রোমান্টিক পোয়েট্রিতে তোমরা পড়েছো রোমান্টিক ফিচারগুলি কি কি। যেমন কবিরা অনেক হাইলি ইমাজিনেটিভ ছিলেন। তোমরা ওড টু 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 এ স্কাইলার্ক পড়েছো, তোমরা পড়েছো হচ্ছে ওড টু নাইটিঙ্গেল, তোমরা পড়েছো উইলিয়াম ব্লেকের যে সন্স অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, সেগুলো দেখেছো কি পরিমাণ তারা ইমাজিনেটিভ ছিল। সো এরকম ইমাজিনেটিভ হওয়া যাবে না, এটা হচ্ছে তাদের একটা রুল। সো এই নিও ক্লাসিক্যালের এই যে হওয়া যাবে না এরকমটা, এটা
এটা না হয় কি হতে হবে, রেশনাল হতে হবে, যৌক্তিক হতে হবে রাইটিংগুলি, সেটাই বলছে। তারপর নিওক্লাসিক্যাল পোয়েট্রি ইজ এ সিমুলেটেড, ফ্যাব্রিকেটেড এবং স্টেরিওটিপিক্যাল টাইপ অফ পোয়েট্রি। এগুলো হচ্ছে খুবই ফ্যাব্রিকেটেড, স্টিমুলেটেড, এবং এগুলো হচ্ছে একটা বিশেষ ধরনের এক ধরনের কবিতা এগুলো। রোমান্টিকদের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেন্টিমেন্টটাই হচ্ছে ভাইটাল একটা রোল পালন করতো, কিন্তু এইটার ক্ষেত্রে তা করছে না। এটার ক্ষেত্রে ভাইটাল রোল পালন করছে হচ্ছে রিজন এবং ইন্টেলেক্ট, অর্থাৎ কবিতার ভেতরে যুক্তি থাকতে হবে, এবং এইটার ভেতরে অবশ্যই নলেজ বা ইন্টেলেক্ট এগুলো থাকতে হবে, বুদ্ধিদীপ্ত বিভিন্ন জিনিস থাকতে হবে, এলিমেন্ট থাকতে হবে। এখানে বলতেছে ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট কোলরিডস ওয়ার্ডসওয়ার্থ। কোলরিডস ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে হয়তো তোমরা জেনেছো, যারা লিখেছেন হচ্ছে তাদের কবিতা থ্রু আউট ইমাজিনেশনের উপরে। কিন্তু এই নিও ক্লাসিক্যাল এরা কি করেছে, তারা সবসময়ের জন্য এই রিজনটাকে প্রাধান্য দিয়েছে কবিতা লেখার ক্ষেত্রে, এবং তারা নিও ক্লাসিক্যাল যে পোয়েট যারা ছিল তারা সবসময় এফোর্ট দিত তাদের ডিসরিগার্ড ইমাজিনেশন, মানে ইমাজিনেশনটাকে তারা কম গুরুত্ব দিত, তারপরে ইমোশন এবং ফিলিংসটাকে তারা বাদ দিয়ে দিত, এবং মানে তারা যখন তাদের কবিতাটা লিখতো তখন তারা এই করতো। এই জন্যই দেয়ার পোয়েট্রি মে বি ব্র্যান্ডেড অ্যাজ দ্য আর্টিফিশিয়াল অ্যান্ড সিনথেটিক। এই জন্য তাদের কবিতাগুলোকে সবসময় মানে বলা হতো আর্টিফিশিয়াল, সিনথেটিক, রসকসবিহীন, কোনো রসকস নাই, এরকমটা বলা হতো। সো এটা হচ্ছে ন্যাশনালিজমের কাহিনী। এখন এই যে পুরো কাহিনীটা, এই যে এখানে এতগুলো বলা হয়েছে, এটা কিন্তু 3 লাইনে লেখা সম্ভব, 3 লাইনেই লেখা সম্ভব। যেরকম আমরা যদি একটা কথা লিখি যে এই যে এখানে আমি তোমাদেরকে একটু লিখে দেখাই দিই, আমি ফার্স্ট ইয়ারকে এবার অনেক কিছু লিখে দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে এই একটা লাইন শুধু একটু লিখে দেখাই দিই, তাহলে তোমরা একটা আইডিয়া পাবা। শুরুতে হয়তো এরকম লিখলা যে ন্যাশনালিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট features of neoclassical is their, এখানে ডিরেক্ট চলে যাও, their poetry were serious, তারপরে কি বলে এটাকে, সিরিয়াস, আনলাইক দ্য রোমান্টিক্সদের মতো না, যারা এবার আমরা হু ওয়ার টু ইমাজিনেটিভ, এরকম হয়তো দিলা। তারপরে দিলা হচ্ছে দেয়ার, আচ্ছা আমি বানান ভুল করছি, ইমাজিনেটিভ in their poetry, the poet emphasis on the reasons and rationalism। তারপরে that is why, আচ্ছা এখানে তোমরা বলতে পারো their poetry was aware, এই যে এই কথাটা তোমরা আর্টিফিশিয়াল অ্যান্ড সিনথেটিক, এটা তোমরা উল্লেখ করতে পারো। এরকম একটু বা আরেকটা জিনিস এটাকে লিখতে পারো, they devoid personal feelings and emotions in their poem। এই যে এই কথাগুলো দেখো, আমি এতগুলো কথাকে 3 লাইন করলাম,
এইটুকু লিখলেই হবে, এইটুকুটাকেই এই এত কিছু করে দেখো বর্ণনা করা হয়েছে। এটা আমি জাস্ট তোমাদেরকে এইটুকু দেখাই দিলাম। হ্যাঁ, এতগুলি দেখাই দিলাম, বাট এটাকে তোমরা হচ্ছে তোমাদের মতো করে তোমাদের নিজস্ব স্টাইল ইউজ করে তোমরা এইটাকে সামারাইজ করবে। তাহলে এরকম ছোট করে যখন সামারাইজ করবে প্রতিটা পয়েন্টকে, তখন দেখবে তোমরা এই প্রতিটা পয়েন্ট কভার করতে পারছো। সো এটা হচ্ছে টেকনিক। আমি এটা লিখলাম জাস্ট, আমি এটাকে যদি আমি আরো চিন্তা করে লিখতাম হয়তো বা ল্যাঙ্গুয়েজগুলো বা সেন্টেন্সগুলো আরো সুন্দর করা যেত। এখানে রিজন আর রেশনালিজম মানে সেম না? সেম সেম। যে দা পয়েন্ট এমফাসিস তাহলে দুইটাই কি একসাথে ইউজ করতে পারবো? হ্যাঁ, ইউজ করতে পারবা। এটার কারণ হচ্ছে তুমি এগুলোকে তুমি নিজেও ইমফাসাইজ করতেছো বলার সময় গিয়ে, তারা রিজন এবং রেশনালিজম দুইটাকেই তারা ইয়ে করতো। এভাবে তোমরা ইমফাসাইজ বা ইয়ে করে লিখতে পারো, সমস্যা নেই। কিংবা তোমরা যদি মনে করো যে একটা দিব, তাহলে একটাও দিতে পারো, যে দ্য পোয়েট এমফাসাইজেস অন দ্য রিজন। হ্যাঁ, এটাকে তুমি আরো সংক্ষেপ করো, ইন রাইটিং দ্য পোয়েট্রি, এরকম ভাবে তোমরা দিতে পারো। এটা আমি বললাম তো, এটা আমি আমার মতো করে আমি জাস্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এই এত বড়টাকে আমরা কিভাবে এত ছোট করে ফেলতে পারি। এখানে অনেকে আছে এই সেন্টেন্সে চাইতে অনেক ভালো লিখতে পারবা, আবার অনেকে আছে হয়তো এটা বুঝছিল না যে আসলে এত বড়টাকে কিভাবে এত ছোট করা যেতে পারে। তো এইভাবে করা যায়, মানে এটাকে সামারাইজ করব, সেই সামারির আবার সামারি করব, তাহলেই হয়ে যাবে এটা। ওকে, এবার দেখো আমরা স্কলারলি অ্যালিউশনের ক্ষেত্রে যেটা আছে, বলছে নিও ক্লাসিক্যাল যারা পোয়েট ছিল তারা লাভ করতো, ভালোবাসতো এই স্কলারলি অ্যালিউশন করতে তাদের কবিতায়। এই স্কলারলি অ্যালিউশন হচ্ছে তোমার, মানে এখানে আরো বলছে যে যেহেতু তারা হাইলি এডুকেটেড ছিল এবং তারা তাদের পড়াশোনার ক্ষেত্রে তারা খুবই গুরুত্ব দিত, এবং যার কারণে তারা আগেকার যুগের ক্লাসিক্যাল যে যুগের সেই সময়ের রিলিজিয়াস, তারপরে বিবলিক্যাল, তারপরে ক্লাসিক্যাল লিটারেচারের অনেক জিনিস তারা জানতো, এবং তারা তাদের রাইটিং এর ভেতরে তারা কি করত, অ্যালিউশন করত সেই সময়ের সেই ওই সময়ের রাইটারদের বা ওই সময়ের লিটারেচারের অনেক বিষয়, এবং এই অ্যালিউশনের মাধ্যমে কি করতো, তারা তাদের যে মেসেজটা সেই মেসেজটাকে রিডারদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করত, এবং এই কারণে তাদের কবিতাগুলোতে ব্রিমিং থাকতো, মানে খুব বেশি পরিমাণে থাকতো হচ্ছে খুব অ্যালিউশন, এবং মানে অ্যালিউশন টু দ্য ক্লাসিক্যাল রাইটারদের অ্যালিউশন থাকতো, বিশেষ করে যে ভার্জিল, তারপর হোরেস, তারপর হোমার, এদের রাইটিং এর অনেক জিনিস থাকতো। এখানে দেখো যেমন বলছে যে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক, এইটা হচ্ছে তোমরা থার্ড ইয়ার উঠলে মেবি পাবা। সো এই রাইটিংটার ভেতরে তোমরা এই একটা সেন্টেন্স পাবা, আমি এটা দিয়ে বুঝিয়ে দিই, নিচের গুলো আরো অনেক রয়েছে এরকম। যেমন এই হচ্ছে 2 লাইনের যে কাপলেটটা, এর ভেতরে দেখো এখানে বলছে যে অ্যাবভ মেনশন লাইনের ভেতরে এই যে স্প্লিন ওর্ট, এই স্প্লিন ওর্ট নামে একটা টার্ম রয়েছে, যেটা মূলত একটা গাছের ব্রাঞ্চ বা গাছের একটা ডাল। সো পোপ এখানে রেফার করছে ভার্জিলের যে এনিড নামে একটা কবিতা, এটা তোমরা পাবা ফোর্থ ইয়ারে উঠলে মেবি। সো এই এনিড কবিতার ভেতরে এই শব্দটাকে ইউজ করা আছে, এবং হোয়ার ইন দ্য এইনাস ভিজিটস দ্য গ্যাংল্যান্ড সেফলি জাস্ট বিকজ অফ হ্যাভিং এ ম্যাজিক্যাল ব্রাঞ্চ অফ এ ট্রি, এবং এইটাকে বলা হচ্ছে একটা জাদুর একটা ডাল, যেই ডালটার মাধ্যমে সে সেফলি তার যে গ্যাংল্যান্ড, সেই গ্যাংল্যান্ডে সে পৌঁছেছিল। তো এই যে ওই ভার্জিলের যে এনিড কবিতা, সেই এনিড কবিতার একটা শব্দ নিয়ে এসে যে কবি এখানে ইউজ করলেন, এটাই হচ্ছে তোমার অ্যালিউশন। অ্যালিউশন হচ্ছে পূর্বের বিখ্যাত কোনো জিনিসকে কবিতার ভেতরে বা রাইটিং এর ভেতরে উল্লেখ করা, সেটাই হচ্ছে অ্যালিউশন। কোটেশন এবং অ্যালিউশন কিন্তু দুই জিনিস। অ্যালিউশনটার ভেতরে কি করেছে যে ওখান থেকে একটা এলিমেন্ট এখানে জাস্ট শুধু নিয়েছে, আর কোটেশন হচ্ছে তুমি এই যে এখান থেকে 2টা লাইন কবি যা বলেছে সেটাই উল্লেখ করছে হুবহু, দাড়ি কমা সেমিকোলন সহ। সো এটাকে হচ্ছে কোটেশন। সো কোটেশন এবং অ্যালিউশন দুইটা যেন মিক্সার না হয়ে যায়। কি বলেছো? ওয়েল ভার্সড মানে খুব ভালোভাবে লেখা রয়েছে এরকম বোঝায়।
কোথায় দেখলা তুমি ওয়েল ভার্স? আচ্ছা, এখানে ওয়েল ভার্স বলতে খুব ভালোভাবে শিক্ষিত। মানে এগুলো তো এক এক জায়গায় এক এক রকমের মিনিং। অ্যাজ দে ওয়ার হাইলি এডুকেটেড, তারা যেহেতু খুবই উচ্চশিক্ষিত ছিল, অ্যান্ড ওয়েল ভার্সড ইন ভ্যারিয়াস ফিল্ড অফ স্টাডিজ, এবং বিভিন্ন পড়াশোনার যে মানে ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রগুলির ভেতরেও তারা হচ্ছে ওয়েল ভার্স ছিল, মানে খুব ভালোভাবে শিক্ষিত ছিল আর কি, তারা তাদের জ্ঞান ছিল সেই বিষয়গুলো সম্পর্কে। আর এমনিতে ভার্স মানে কিন্তু আবার কবিতা, কবিতার লাইন। বা এটাকে আমরা বলতে পারি ওয়েল এডুকেটেড। আচ্ছা, ওই ছিলাম। আচ্ছা, এই রকমের আরেকটা এই যে এখানে দিয়েছে, এটা হচ্ছে রেপ অফ দ্য লকের। যেমন দেখো এখানে তুমি ইউলিসিসের কথা পাবা। ইউলিসিস হচ্ছে হোমারের একটা ক্যারেক্টার, তোমরা এটা জানো। তারপরে এখানে হচ্ছে ইউলিসিস নামে একটা কবিতাও রয়েছে টেনিসনের। তো এগুলো হচ্ছে তোমার এইখানে রয়েছে আর কি, অ্যালিউশন করা হয়েছে। এরপরে রয়েছে ডিডাক্টিসিজম। ডিডাক্টিসিজমটা কি? বলা হচ্ছে যে নিওক্লাসিক্যাল যে পোয়েট ছিল তারা রেবেল করতো এগেনিস্ট রোমান্টিক যে নেচার ছিল পোয়েট্রির। বিশেষ করে রেনেসান্স পিরিয়ডেও অনেক রাইটিং লেখা বা অনেক পোয়েট্রি লেখা হতো যেগুলোতে অনেক ইমাজিনেশন থাকতো। তো সেটার উপরে তারা বিদ্রোহ করেছিল বা সেটাকে তারা প্রত্যাখ্যান করেছিল। রোমান্টিক পোয়েটসরা তাদের কবিতাকে কম্পোজ করতে পছন্দ করতো জাস্ট ফর দ্য শেক অফ পোয়েট্রি, মানে শুধুমাত্র পোয়েট্রির জন্যই পোয়েট্রি তারা লিখতো। পোয়েট্রির জন্য যে একেবারে জীবন দিয়ে দিতে হবে, এটাকে জটিল করে ফেলতে হবে, এটাকে এমন করতে হবে যাতে সাধারণ মানুষ বুঝে না, এরকমটা করা যাবে না। সো এই জন্য এখানে যেমন জন কিটস বলতোই যে পোয়েট্রি ইজ শেক অফ পোয়েট্রি, পোয়েট্রিকে পোয়েট্রির জন্যই আর কি লিখা, লিখার জন্য লিখা, এটার দিয়ে একেবারে অনেক ইয়ে করা যাবে এরকমটা না। সো এই এই থটটার এগেনিস্টে আর কি এই এরা লিখতো। তারা চেষ্টা করতো হার্ড টু সাইড স্টেপ মোরালিটি অ্যান্ড ডিরেক্টিসিজম ইন দেয়ার পোয়েট্রি। তারা তাদের যে রাইটিংগুলো, সেই রাইটিংগুলোর ভিতরে মোরালিটিকে রাখার চেষ্টা করতো এবং ডিডাক্টিসিজমকে রাখার চেষ্টা করতো। ডিডাক্টিসিজমের আরেকটা বাংলা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আত্ম উৎসর্গ করা। আমরা ধর্মের প্রতি নিজেদেরকে উৎসর্গ করে দেই না, সেটাই হচ্ছে উৎসর্গ করা, ডিভোশন আর কি। তাদের ফরমোস্ট পারপাস ছিল ওয়াজ টু গিভ ভেন্ট টু দেয়ার ফিলিংস, তাদের রাইটিংগুলোকে ভেন্ট করে দেওয়া বা ব্যর্থ করে দেওয়া। এখানে সরি, এখানে ভেন্ট মানে হচ্ছে এমনিতেই ভেন্ট মানে কি মাথায় আসছে না এখন। আচ্ছা, দ্য ফরমোস্ট রাইটিং ওয়াজ টু গিভ ভেন্ট টু দেয়ার ফিলিংস। আচ্ছা, এটা এটা মনে হয় বর্জন করা বা এরকম কিছু একটা হবে। ওকে, আমি এখন আর ইয়েতে যাচ্ছি না, ট্রান্সলেটরে যাচ্ছি না, আমরা আগিয়ে যাই। আচ্ছা, কি করা? প্রকাশ করা বা উচ্চারণ করা। আচ্ছা, তাহলে তাই। দেখো, অন দা আদার হ্যান্ড নিও ক্লাসিক্যাল রাইটাররা কি করতো, মানে এখানে একটা রোমান্টিকদের সাথে একটা কম্পেয়ার করেছে। হ্যাঁ, এখানে হচ্ছে কম্পেয়ার করেছে এবং এই জায়গাটা বলছে অন দা আদার হ্যান্ড নিও ক্লাসিক্যাল পোয়েটরা কি করতো, তারা তাদের রাইটিংগুলোর ভেতরে ডিডাক্টিক যে পারপাসগুলো, সেই পারপাসগুলো রাখতো। তাদের রাইটিংগুলো দিয়ে তারা সমাজে পরিবর্তন করবে, বিশাল কিছু চেঞ্জ করবে, এই উদ্দেশ্য রেখে তারা হচ্ছে কবিতা লিখতো। এবং তারা কঠোর প্রচেষ্টা করতো এইটাকে বলছে দে এনডেভার্ড হার্ড টু ফিক্স দ্য টিথিং ট্রাবলস অফ হিউম্যানিটি। তারা হিউম্যানিটির ওই সময়ের মানুষের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলিকে ফিক্স করার চেষ্টা করতো। তারপরে থ্রু দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ পোয়েট্রি, পোয়েট্রির মাধ্যমে। নিওক্লাসিক্যাল পোয়েটরা কি ছিল, আর চিফলি কনসার্ন উইথ দ্য ডিডাক্টিক অ্যাসপেক্টস অফ দেয়ার পোয়েট্রি। তারা চিফলি কনসার্ন থাকতো, খুবই মানে তাদের প্রাধান্য দিত এই হচ্ছে ডিডাক্টিক যে অ্যাসপেক্টগুলো ছিল, দিকগুলো ছিল, বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে। দ্যাট ইজ দ্য রিজন, এবং এই কারণে মোস্ট অফ দ্য নিওক্লাসিক্যাল পোয়েট্রি ইজ রিপ্লেট উইথ ডিডাক্টিসিজম টু এ গ্রেট ডিল। তাদের রাইটিংয়ের ভেতরে ডিডাক্টিসিজমটা থাকতো, মানে একই কথা, ঘুরে ফিরে একই কথা। এবং এখানে বলছে যেমন আলেকজান্ডার পোপের যেমন রাইটিংগুলো ছিল, যে অ্যান এসে অন ম্যান, এটা একটা হচ্ছে রাইটিং, এই ডিডাক্টিক রাইটিং। সেখানে এই যে এরকমের একটা ইয়েও রয়েছে, দেখো, ভাইস ইজ এ মনস্টার সো অফ সো ফ্রাইটফুল মেন অ্যাজ টু বি হেটেড নিড বাট টু বি সেন। এই যে কথাগুলো,
এগুলো হচ্ছে ডিডাকটিক। তোমরা এই লিটারেচার লিখতে গিয়ে যে সব এরকম কোটেশন দিতে হবে এরকম না, তোমরা এখান থেকে হয়তো এই দুটো লাইন দিতে পারো। হিস্ট্রিতে এত কোটেশন না দিলেও চলবে, তবে দু একটা দিলে অবশ্যই ভালো। আচ্ছা, এই হচ্ছে ডিডাকটিসিজম। এটাকেও ওই সংক্ষেপ করবা, হয়তো 2-3 লাইনের মধ্যে লিখে ফেলবা। মানে প্রশ্ন যত বড়ই হোক 30 মিনিটে তো লিখতে হবে। তোমাদেরকে এই ইয়েটা আমি দিয়েছি কিনা আমি একটু স্মরণ করিয়ে দিই তোমাদেরকে। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো, তো তারপরে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে তোমাদের তো 80 মার্কের পরীক্ষা, 20 মার্ক টিচারদের হাতে থাকে। তোমরা যে ওই যে বিভিন্ন ইনকোর্স দাও সেটার মাধ্যমে আর কি দেয়। তো 80 মার্কের পরীক্ষায় তোমরা 4 ঘন্টা সময় পেলে তোমরা পাও হচ্ছে 240 মিনিট, 4 আসতে 32, কি হিসাব করছি। আচ্ছা, তোমরা যে সময়টা পাও সেটাতে আসে হচ্ছে প্রতিটা মার্কসের জন্য তোমরা পাও হচ্ছে 3 মার্ক করে। হচ্ছে 240 মিনিটে তোমরা যদি 80 দিয়ে ভাগ করো তাহলে আসে হচ্ছে মানে 4 ঘন্টায় আসে হচ্ছে টোটাল 240 মিনিট। সেটাকে যদি আবার 80 দিয়ে ভাগ করো, 80 মার্ক দিয়ে ভাগ করো, তাহলে আসবে হচ্ছে এক একটা মার্কের প্রতি তোমরা 3 মিনিট করে সময় পাবা। তার মানে তুমি যখন একটা ব্রিফ কোশ্চেন লিখছো, তুমি 3 মিনিটে একটা প্রশ্ন শেষ করতে হবে। তুমি যখন একটা শর্ট কোশ্চেন লিখছো তখন তোমাকে 12 মিনিটে ওটা শেষ করতে হবে। আর যখন তুমি ব্রড কোশ্চেন লিখছো তখন সেটা তোমাকে 30 মিনিটে শেষ করতে হবে, তাহলে তুমি সময়টা কভার করতে পারবা। কারণ অনেক শর্ট আছে, ব্রিফ আছে যেটাকে তুমি 1 মিনিটে শেষ করে ফেলতে পারবা। আবার অনেক শর্ট আছে বা শর্ট কোশ্চেন পার্ট বি এর গুলো সবসময় জন্য তোমরা চেষ্টা করবা যে 10 মিনিটে শেষ করার। তাহলে কি হবে, এই 4-5টা থেকে যে 5-10 মিনিট সময় পাবা, এটা শেষে গিয়ে তোমরা রিভিশনের কাজে লাগাবা। রিভিশন কিভাবে দিতে হয় এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিও। অনেকেই আমরা বুঝি যে রিভিশন মানে লাইন বাই লাইন পড়া, তো রিভিশন মানে কিন্তু ওইটা না। তো তোমরা একটু চেক করে দেখো ওই ভিডিওটা। আচ্ছা, এরপরে রয়েছে রিয়ালিজম। রিয়ালিজম বলতে এই যে রিয়ালিজম ইজ দ্য হলমার্ক অফ নিও ক্লাসিক্যাল পোয়েট্রি। নিও ক্লাসিক্যাল পোয়েট্রির একটা হলমার্ক হচ্ছে এই রিয়ালিজম। এবং নিও ক্লাসিক্যাল পোয়েট যারা ছিল তারা রোমান্টিকদের মতো মানে ওয়ার নট লিভিং ইন দেয়ার ওন ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। মানে তারা একেবারে ইমাজিনেশনের মধ্যে, মিথ্যার মধ্যে ডুবে থাকতো না। তারা আসলে সত্য বা রিয়াল যে জিনিস সেগুলোর ভেতরেই তারা থাকতো, বাস্তবতার ভেতরে তারা থাকতো, তাদের রাইটিংগুলি অবাস্তব হতো না। তো এটাই হচ্ছে এই রিয়ালিজম। আমি আর এত ডিটেলসে গেলাম না, কারণ ঘুরে ফিরে ওই কথাগুলোই বারবার শুধু রোমান্টিকদের সাথে আলোচনা করছে, মানে কম্পেয়ার করছে। এখন এই রোমান্টিক হচ্ছে 2 রকমের রোমান্টিক। একটা হচ্ছে আমাদের এই নিও ক্লাসিক্যাল পরের এজের পরের রোমান্টিক, এদেরও আছে। আবার রেনেসান্স এজে আবার কিছু লোক, কিছু রাইটার ছিল যারা রাইটিং লিখতো এবং তাদের রাইটিং এর ভিতরে অনেক রোমান্টিক এলিমেন্ট ছিল। এই দেখো বলছে যে দে অ্যাভয়েড, তারা অ্যাভয়েড করতো কি অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়া, তারা এটাকে অ্যাভয়েড করতো। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে ওই যে লাভ, ফেইথ, সোল, ডেথ, গড, মেটাফিজিক্যাল যে আইটেমগুলি সেগুলি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। লাভ নিয়ে তারা অত কবিতা লিখতো না। তারপরে তারা লিখতো না হচ্ছে গড নিয়ে লিখতো। ডিডাকটিক এলিমেন্ট তো তাদের রয়েছেই, কিন্তু একবারে যে মানে গড তো একটা বাস্তব জিনিস, এটা তো অ্যাবস্ট্রাক্ট যদি আমরা দেখতে পাই না বা ধরতে পারি না এই সেই, কিন্তু তারপরে গড যেহেতু একটা বাস্তবতা, সো এই ক্ষেত্রে রিয়ালিজমের বিষয়টা রয়েছে। তারপরে ইমাজিনেটিভ যে থট, এগুলো তারা অ্যাভয়েড করতো। আইডিয়ালিজম, আদর্শ, এই জিনিসগুলো নিয়ে তারা কবিতা লিখতো না। তাদের রাইটিংগুলো হতো সবসময়ের জন্য টু দ্য পয়েন্ট, রিয়াল যেটা বাস্তব সমাজের যা চিত্র সেই চিত্র নিয়ে তারা লিখতো। এই যে এখানে রয়েছে অনেক কথাবার্তা। অ্যাডহিয়ারেন্স টু ক্লাসিক্যাল রুল, ক্লাসিক্যাল রুল তারা ফলো করতো। যেমন এখানে বলছে যে পোয়েট, নিও ক্লাসিক্যাল পোয়েটরা কি করতো, আনডাউটেডলি গেট অ্যাডহিয়ারেন্ট টু ক্লাসিক্যাল রুল, ক্লাসিক্যাল রুল রেগুলেশন তারা ফলো করতো। তারা দে ওয়েন্ট অল আউট টু রিভাইভ দ্য ক্লাসিসিজম। তারা সব সময় চেষ্টা করতো যে ওই ক্লাসিক্যাল যুগের রাইটিংয়ের যে চিন্তা ভাবনা, নিয়ম কানুন, ভাবধারা সবকিছুকে এই যুগে রিভাইভ করা যায়, কিভাবে পুনর্জাগরণ করা যায় সেটা চেষ্টা করতো। তাদের হাইয়েস্ট কনসার্ন ছিল যে ক্লাসিক্যাল রুলগুলো তারা ফলো করবে এবং তারা তাদের পোয়েট্রিতে সেটাকে এমপ্লয় করবে, অ্যাপ্লাই করবে। এবং এই কারণে নিও ক্লাসিক্যাল পোয়েট্রিকে বলা হয় হচ্ছে পেডু ক্লাসিক্যাল হচ্ছে পোয়েট্রি, মানে একেবারে সেম অ্যাজ, বা আমরা এটাকে বলতে পারি ক্লাসিক্যাল পোয়েট্রির নকল বা সেম,
সেমনেস এখানে রয়েছে, সেটা ইমিটেশন। দে রেসপেক্টেড দ্য ক্লাসিক্যাল রুল গ্রেট ডিল, তারা খুব অতিমাত্রায় এই ক্লাসিক্যাল রুলগুলোকে সম্মান করতো, ইয়ে করতো, এবং এই রাইটিংয়ের ভেতরে এরকম কিছু কথাবার্তা রয়েছে আর কি। এসে অন ক্রিটিসিজম বাই আলেকজান্ডার পোপ, আলেকজান্ডার পোপের এটা একটা ক্রিটিসিজম, একটা রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, সেইটাতে তিনি এই কথাগুলো বলেছেন। এরপর হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট কি এটা আশা করি তোমরা অলরেডি জানো। সো তাদের রাইটিংয়ে তারা এই হিরোইক কাপলেটটা ইউজ করতো, এবং এটাও তাদের হচ্ছে যুগের, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল যুগের একটা হলমার্ক। হলমার্ক মানে হচ্ছে ওই সময়ের একটা ধরো দলিল বলতে পারো, একটা ছাপ। সো নিউ ক্লাসিক্যাল পোয়েটরা প্রাইমারিলি রেসপন্সিবল ছিল তাদের হিরোইক কাপলেট লেখার জন্য। তাদের রেপুটেশনটা ছিল হচ্ছে হিরোইক, ইংলিশে আর কি হিরোইক যে কাপলেট তারা লেখা শুরু করেছে সেটার ব্যাপারে তারা সবচেয়ে বেশি ফিচার্ড হয়েছিল, এবং তারা ছিল হিরোইক কাপলেট লেখার ক্ষেত্রে তারা চ্যাম্পিয়ন ছিল। এবং কোনো পোয়েট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তাদের মতো করে এই হিরোইক কাপলেটের উপরে মাস্টারি করতে পারে নাই, এবং তারা খুবই দক্ষতা দেখিয়েছে প্রত্যেকটা কবির এই ব্যাপারটা নিয়ে। চসার ওয়াজ ফার্স্ট পোয়েট হু এমপ্লয়েড হিরোইক কাপলেট। চসার ছিল প্রথম কবি যে কিনা এই হিরোইক কাপলেটটা পোয়েট্রিতে ইউজ করেছেন। যদিও অনেক রিনাউন্ড পোয়েট পরবর্তীতে এই চেষ্টা করেছে এই হিরোইক কাপলেটটাকে বয়ে নিয়ে আসতে, কিন্তু ড্রাইডেন এবং পোপ যতদিন না নিয়ে এসেছে ততদিন এই বিষয়টা অত ভালোভাবে আসে নাই। আচ্ছা, তোমাদের মাইক্রোফোনটা অফ করো, এই যে সারা জিন, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করো। তাদেরকে কনসিডার করা হয় হচ্ছে হিরোইক কাপলেটের রিয়েল মাস্টার, মানে ঘুরে ফিরে একই কথা দেখো। এবং এই যে তাদের হিরোইক কাপলেটগুলো রয়েছে, তাদের এই যে আবসালাম এবং অ্যাসিটোফেল, তারপরে ম্যাকফ্লেকনো, এটা তোমরা থার্ড ইয়ার উঠলে পাবা। এগুলো এই রাইটিংগুলোর ভেতরে তোমাদের হচ্ছে হিরোইক কাপলেটগুলো রয়েছে। বলা হচ্ছে দ্য মেডাল, এটাও হচ্ছে হিরোইক কাপলেটে লেখা। হিরোইক কাপলেট কি আশা করি এটা তোমরা জানো। আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে, তাই আমি মনে করতে পারছি না, তাছাড়া বলে দিতাম। কাপলেট বলতে সাধারণত 2 লাইনের আর কি কবিতার স্ট্যান্ডাগুলিকে বলা হয় কাপলেট। স্যার আমি বলতে পারি? আচ্ছা বলো তো, মনে করিয়ে দাও। স্যার কাপলেট হচ্ছে 2 লাইন করে একই রাইম থাকবে 2 লাইনে, সেটা হচ্ছে কাপলেট। আর হিরোইক কাপলেট হচ্ছে মানে 10টা সিলেবল থাকবে, একটা আনস্ট্রেস একটা স্ট্রেস, যখন ফলো করবে সেটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। আর আয়াম্বিক পেন্টামিটার এবং আপনার যে দুইটা রাইম সেম থাকলে সেটা হিরোইক কাপলেট হবে। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ তোমাকে নাসিরউদ্দিন। তাহলে আমরা যেটা জানলাম যে হিরোইক কাপলেট হতে হলে, কাপলেট মানে হচ্ছে 2 লাইনের হচ্ছে এক একটা শ্লোক, এবং এইটার শেষে গিয়ে হচ্ছে রাইম স্কিমটা একই থাকবে, হয়তো বা এ তারপরে বি এরকম আর কি। এবং এইখানে আয়াম্বিক পেন্টামিটারের হবে সবগুলোই। আয়াম্বিক মানে হচ্ছে একটা হবে আনস্ট্রেস, তারপর একটা স্ট্রেস সিলেবলগুলো, এবং পেন্টামিটার মানে হচ্ছে ওখানে 5টা সিলেবল থাকবে, সরি 10টা সিলেবল থাকবে আর কি। হ্যাঁ 10টা সিলেবল থাকবে, একটার উপরে আনস্ট্রেস এবং তারপর একটার উপরে স্ট্রেস। এটা তোমরা যারা ফার্স্ট ইয়ার স্ক্যানশন পড়েছো তারা জানো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে ডিটেল বলার জন্য। হ্যাঁ, এইভাবে পার্টিসিপেট করতে হবে আর কি। তারপরে এই যে এই রাইটিংগুলোর ভেতরে রয়েছে হয়তো সেটা কি করছি। ওকে, এরপরে দেখো প্যাশনেট লিরিসিজম। এক কথায় তাদের রাইটিংয়ের ভেতরে কোনো লিরিসিজম থাকবে না, নো প্যাশনেট লিরিসিজম। রোমান্টিক পোয়েট্রিরা তাদের রাইটিংগুলোকে এমনভাবে তারা লিখতো, তাদের রাইটিংয়ের কোয়ালিটিটা এমন ছিল যে তারা লিরিক্যাল কবিতা লিখতো। তাদের রাইটিংগুলো, আমরা কবিতাগুলোকে যদি সুর দেই, মানে আমরা যদি মেলোডি অ্যাড করি তাহলে সেগুলো হচ্ছে গান বানানো যেত আর কি, গান বানানো যাবে। এবং সেই গানগুলোর মাধ্যমে, লিরিসিজমের মাধ্যমে তারা কবিরা তাদের প্যাশন, ইমোশন এগুলোকে হচ্ছে তুলে ধরতো। কিন্তু এই নিও ক্লাসিক্যাল যুগের পোয়েটরা এই নিজস্ব প্যাশন, ফিলিং, ইমোশন এগুলো যেহেতু তাদের কবিতার ভেতরে রাখতো না, তারা যেহেতু ইমাজিনেশনকে বর্জন করতো, এবং তাদের রাইটিংগুলো যেহেতু রিয়ালিজম বেসড হতো, যার জন্য তাদের রাইটিংগুলো সবসময়, তাদের রাইটিংগুলোতে আসলে এই লিরিসিজমের দরকার হতো না।
তো এইখানে এই জন্য বলছে দ্যাট ইজ হোয়াই দিস ইজ দ্য রিজন ভেরি ফিউ লিরিক্স ওয়ার রিটেন ইন দ্য এজ অফ পোপ অ্যান্ড ড্রাইডেন। পোপ অ্যান্ড ড্রাইডেন নামক যে দুই কবি ছিল তাদের সময় তারা খুব কম সংখ্যক লিরিক্যাল কবিতাগুলি লিখেছেন। তারা দে ডিডন্ট গিভ ফ্রি প্লে টু দেয়ার ইমাজিনেশন, তারা তাদের ইমাজিনেশনগুলোকে একেবারে খুব যে মুক্তভাবে ছেড়ে দিয়েছেন বা তাদের রাইটিংয়ের ভেতরে লিরিক এলিমেন্টগুলো নিয়ে এসেছেন এরকমটা তারা করেন নাই। তারা বরং কি করেছেন, তাদের রাইটিংগুলোর ভেতরে ইন্টেলেকচুয়াল যে অ্যাসপেক্টগুলো, সেগুলো জ্ঞানের যে বিষয়গুলো সেগুলো তারা নিয়ে এসেছেন, বুদ্ধিদীপ্ত যে বিষয়গুলো সেগুলো তারা নিয়েছেন। যেমন এইখানে একটা এক্সাম্পল, অবজেক্টিভিটি হচ্ছে কবিরা তাদের রাইটিংয়ের ভেতরে নিজেদেরকে অ্যাড করেন নাই, তারা সবসময় অন্য জিনিস নিয়ে কবিতা লিখেছেন। এই একটা পোয়েটিক ডিকশনটা হচ্ছে কবিতার লেখার ক্ষেত্রে যে শব্দগুলি বা সেন্টেন্সগুলি, ল্যাঙ্গুয়েজগুলি সেগুলো চয়ন করাকে বলা হচ্ছে পোয়েটিক ডিকশন। তো এই সময় পোয়েটিক ডিকশনগুলো হচ্ছে ডিফারেন্ট ছিল রোমান্টিকদের চেয়ে, এবং তারা খুবই তাদের যে এই নিও ক্লাসিকদের যে কবিতাগুলি সেই শব্দগুলি হয়তো অনেক রেস্ট্রেইনড হতো, তারপরে তারা নিজেদেরকে অনেক সংযত করে লিখতেন, কনক্রিট থাকতো, তারা রিগিড রুল ইউজ করতো, এবং তাদের ল্যাঙ্গুয়েজগুলো ছিল হচ্ছে একটু ডিফারেন্ট ছিল, সাধারণ মানুষের ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতো না তাদের কবিতায়, এবং তারা সবসময় স্পেসিফিক হচ্ছে স্টাইল অফ পোয়েট্রিতে তারা লিখতো, এবং তাদের আলাদা একটা ডেকোরাম ছিল রাইটিংয়ের, এবং তাদের রাইটিংয়ের ভেতরে ম্যানারিজম ছিল, তাদের রাইটিংয়ের ভেতরে এগুলো আসলে এলিমেন্টের মানে পোয়েট্রির এলিমেন্ট ছিল তাদের। এবং আলেকজান্ডার পোপ ওয়াজ ভেরি কনসাস অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। আলেকজান্ডার পোপ ছিলেন তাদের পোয়েট্রির ল্যাঙ্গুয়েজের ব্যাপারে খুবই কনসাস। আচ্ছা, সো এই হচ্ছে আমি এই কয়েকটাই এখানে মূলত আলোচনা করেছি বা এই কয়েকটাই নিয়েছি পোয়েটিক ডিকশন পর্যন্ত। বাট এখানে দেখো আমরা বলেছি যে আরো বেশ কিছু ফিচার আমরা বলেছি, যেমন এই পোয়েটিক ডিকশনের পরে আমি এই যে এখানে আরো বেশ কিছু ফিচার দিয়েছি, এগুলোও তোমরা যদি এই কয়েকটা লেখার পরে সময় পাও তাহলে এগুলো একটা একটা করে লিখবা, আর যদি এগুলো লেখার পরে সময় না পাও তাহলে এই সবগুলো মিলে একটা স্ট্যান্জা করবা। একটা স্ট্যান্জার হয়তো এই পয়েন্ট, এগুলো যেমন পয়েন্ট আউট করে এগুলোর একটা পয়েন্ট দিয়ে দিলা হচ্ছে লিটারেরি ফিচার্স অফ দিস এজ, তারপরে ফিগারেটিভ ফিচার্স অফ দিস এজ, এরকম করেও তোমরা লিখতে পারো, একটা পয়েন্ট দিয়ে এইটাকে ওর আন্ডারে দিয়ে দিতে পারো তোমরা। যেমন আমি যদি এখানে এরকমটা করি, ফিচার্স করে দিয়ে এইগুলোকে ওইটার আন্ডারে তোমরা সব দিয়ে দিতে পারো। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, কারণ অলরেডি আমরা আর 1.5 মিনিট আছে, আরো একবার যদি রিকানেক্ট করতে চাই তাহলে অনেক সময় চলে যাবে, 1.5 ঘন্টা হয়ে গেল। তোমরা এইগুলোকে আলোচনা করবা, পরবর্তীতে তুমি এই একটা করতে পারো বা এখানে আরেকটা করতে পারো ফিগারেটিভ, এগুলো নিজে থেকে বানিয়ে দিতে হবে আর কি। তাহলে এটাকে টিচাররা পজিটিভলি দেখবে যে ও আচ্ছা এগুলো তো সবাই লিখেছে, সো এগুলো তো কেউ দেয়নি, একটা নতুন আর কি একটা তোমার প্রশ্নের মধ্যে একটা মশলা তুমি অ্যাড করলা আর কি। আর আপনি বললেন যে এগুলো হচ্ছে সামারাইজ করতে, যে লং মানে ওই জায়গা থেকে সামারাইজ করতে, সেটা যেন সামারাইজ পরীক্ষা শেষে লেখাটা ছোট হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে তার না, এটা তো আমি নেট থেকে নিয়েছি, এখন তুমি তো 30 মিনিটের ভেতরে তার এই পুরোটা লিখতে পারবে না, সো হচ্ছে তোমরা এটা সামারাইজ করতে হবে, নইলে তো পুরোটা লিখতে পারবো না, যতটুকু লিখতে পারবো ততটুকু আর কি। তো তোমাদের ভিডিওটা এখনই কেটে যাবে, কেটে গেলে আমরা এখানে ক্লাসটা শেষ। আমি ভিডিওর শেষে হয়তো আরো কিছু কথা বলবো, তোমরা ওইটা ভিডিওতে, আমি যখন ভিডিওটা পাবলিশ করব তখন তোমরা ওটা শুনে নিবা। সো এখানে এই যে তুমি যে প্রশ্নটা করছো, এটা আমি প্রশ্নটা অ্যান্সার দিতে থাকি, তুমি পরবর্তীতে এটা আবার করবা। সেটা হচ্ছে এই প্রশ্নটা তো এত বড়, এখন এই প্রশ্নটা এত বড় তো আর তুমি লিখতে পারবে না, আর এই কথাগুলোর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই কথা বলা আছে। তো এই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা যেটা বলা আছে সেটা হচ্ছে মূলত এই যে রাইটার, এটা তো আমি একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, তারা তাদের ওয়েবসাইটের কন্টেন্ট বেশি করার জন্য তারা এত লিখেছে। বাট এটাকে যেহেতু তুমি এই একটা পয়েন্ট লিখতে যদি তোমার 10 মিনিট চলে যায়, তাহলে 3টা পয়েন্ট লিখতে তোমার 30 মিনিট, তাহলে এই 3টা পয়েন্টে তো তোমাকে তো মার্কস দিবেই না। তো যেটা করতে হবে যে কম আলোচনা করে যত বেশি পয়েন্ট দেয়া যায়, এবং যত বেশি পয়েন্ট দিবা টিচারদের লিখতে সুবিধা, খাতা দেখতে সুবিধা হয়, তারা দেখছে যে পয়েন্ট তখন গুনে, ও আচ্ছা ন্যাশনালিজম, স্কলারলি অ্যালিউশন, ডিডাক্টিসিজম, রিয়েলিজম,
আচ্ছা ও তাহলে 10-12টা পয়েন্ট দিয়েছে। আচ্ছা দেখি তো ডিকশন সম্পর্কে সে কি লিখেছে, তখন সে একটু ধরো ডিটেলটা পড়লো। রিয়েলিজম সম্পর্কে সে ডিটেল কি লিখেছে, একটু ডিটেলটা পড়লো, দেখে তোমাকে একটা মার্কস দিয়ে দিল। সো এটা হচ্ছে খাতা দেখার স্টাইল, বা এইভাবেই টিচাররা খাতা দেখে। তো তোমরাও এইভাবেই লিখতে হবে, নইলে মার্কস কম উঠে যাবে। দেখা যাচ্ছে 3টা-4টা লিখতে তোমার 30 মিনিট শেষ, তুমি তখন আর আবার একটা যদি পুরোটা লিখতে দাও, একটা লিখতে 1 ঘন্টা শেষ, তখন তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। সো এগুলো অনেক ভেবে চিন্তে লিখতে হবে, এবং প্রশ্নের অ্যান্সার ছোট হবে না। ব্যাপারটা তো এরকম না যে এই প্রশ্নটা দেখেই টিচার মার্কস দেবে, ব্যাপারটা এরকম না। টিচারের অন্যান্য বই পড়া থাকবে, এবং সেখান থেকে সে এই আলোচনাগুলো পেয়ে যাবে, এই পয়েন্টগুলো পেয়ে যাবে, তখন সে তোমাকে ওইটা অনুযায়ী মার্কস দেবে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আর তোমরা এগুলো একটু করে পড়িও, তোমাদের যেহেতু নেক্সট পরীক্ষা কিন্তু তোমাদেরই সেকেন্ড ইয়ার পরীক্ষা, সো একটু মাথায় রেখো। আর আমরা তোমাদেরকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেব, কারণ আমাদের নেক্সট পরীক্ষার্থী তোমরা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আর নেক্সট ক্লাসে আবার জয়েন করিও। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।